জামায়াতে ইসলামীর রাজনীতি নিয়ে বাংলাদেশে বরাবরই আগ্রহ এবং কৌতূহল। এই মানুষের সংখ্যা কম নয়, শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও তেমন। বিদেশি বন্ধুরাষ্ট্রগুলো বলুন আর শত্রু রাষ্ট্রগুলো বলুন, জামায়াতে ইসলামের রাজনীতি নিয়ে যেই কৌতূহল আছে, সেই কৌতূহলের মধ্যে নতুন করে যে আলোচনা হচ্ছে সেটা হলো যে জামায়াতে ইসলামীর মুভ, এটিকে কি স্মার্ট মুভ বলা যায় না এটিকে আরেকটা খাদে পড়ার মুভ, সেটি নিয়েই আলোচনা। কেন আলোচনা করছি? কেননা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, সাবেক জাসদ ছাত্রলীগ নেতা থেকে তিনি ছাত্র শিবিরে যোগদান করার মাধ্যমে জামায়াতে ইসলামীর যে রাজনীতির গোড়পর্তন সেটির মাধ্যমে বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের পরীক্ষা দিতে দিতে আজকে তিনি জামায়াতে ইসলামীর নায়েবে আমির। তার যে সাম্প্রতিক বক্তব্য, সেই বক্তব্যটা বেশ কিছু মহলে সন্দেহের উদ্রেক সৃষ্টি করেছে এবং এ নিয়ে নানান রকম আলোচনা তৈরি হচ্ছে যে বিএনপি এবং জামায়াতের সম্পর্কটা আসলে কেমন, কিংবা জামায়াত কী ভেবে এই ধরনের রাজনৈতিক অবস্থান নিল। তারা কি এমন পর্যায়ে চলে গিয়েছে যে তারা ভাবছে যে না, বিএনপির সাথে রাজনৈতিক সম্পর্ক ছাড়াই তারা এবার নির্বাচনে অংশ নিতে পারবে এবং সেই নির্বাচনে অংশ নিলে তারা সরকার গঠন যদি নাও হয়, এমনকি বিরোধী দলের রাজনীতিতে ভূমিকা রাখতে পারবে। এটার বাস্তবতা, পক্ষে বিপক্ষের যুক্তি নিয়ে নানান রকম কথা আছে, সেগুলোই আজকের আলোচনার বিষয়। আমাদের লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে বিএনপির সাথে আমরা আবার জোটে যাব কিনা। আপনারা কি মনে করেন, যাওয়া দরকার? এগুলো আমরা সবাই চোখের সামনে দেখছি না। আজকে যদি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করা হয়, ভাই তুমি বলো তো এদেশে নির্বাচনটা কখন হওয়া উচিত, সেও একটা জবাব দিবে না? এখন সবাই কিন্তু সচেতন, কিন্তু আবার অস্থিরতা আবার শুরু হয়ে গেছে। এই গত পরশুদিন আবার ওনারা নির্বাচনের রোড ম্যাপ চেয়ে বসেছে। শফিকুর রহমান আরও বেশ কিছু কথা বলেছেন, সেগুলো নিয়েই আমি আলোচনা করব। তবে তার আগ দিয়ে চলুন যে এই যে নির্বাচনী রোড ম্যাপের ঘোষণাটার প্রেক্ষাপট কি, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তিনি তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন যে অনেকে জিজ্ঞেস করেন নির্বাচন কখন হবে। এই প্রশ্নটার উত্তর তো আসলে আপনারা, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয়, আমরা কখন যাব। ডক্টর ইউনূসের এই বক্তব্য যথেষ্ট শুভঙ্করের ফাঁকি। কেন ফাঁকি সেটি নিশ্চয়ই আমি আলোচনায় বলবো। তবে এই বক্তব্যের প্রেক্ষিতে তার প্রতি উত্তরে যেসব রাজনৈতিক দল মন্তব্য করেছেন, বলাই বাহুল্য আওয়ামী লীগের রাজনীতি তো বাংলাদেশে নাই আপাতত। জামায়াতে ইসলামী তারা বলেছেন যে তারা এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট, কিন্তু বিএনপি বলেছে যে সব কিছুই ভালো আছে, কিন্তু আমরা ভেবেছিলাম একটা নির্বাচনের রোড ম্যাপ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ঘোষণা করবেন। এখন এই রোড ম্যাপটারই বিরোধিতা করছে জামায়াতে ইসলামী। কেন, সেটি নিয়ে যৌক্তিক প্রশ্ন তোলা উচিত বলে আমি মনে করি। কেন মনে করি যে রোড ম্যাপ কি আর নির্বাচন কি দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। এটা ঠিক বিএনপি এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের আগেই, শেখ হাসিনা সরকারের পতনের পরে তারাদের পল্টনে সমাবেশ করেছিল, সেখান থেকে নির্বাচনের দাবি তুলেছিল, দ্রুত নির্বাচনের দাবি তুলেছিল। সেই দাবি থেকে তারপরে তারা সরে এসেছে। পরে সরে এসে সরকারকে যৌক্তিক সময় নির্ধারণের জন্য তারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু যৌক্তিক সময় তো একটা আপেক্ষিক শব্দ, এটা একটা ভেগ টার্ম। যারা আপনারা শিক্ষিত আছেন তারা বুঝবেন যে এটা একটা ভেগ টার্ম। যৌক্তিক সময় হচ্ছে ভেগ টার্ম। এমনকি ডক্টর ইউনূস যেটা বলেছেন যে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, আপনারা যখন বলবেন আমরা তখন নির্বাচন দিব, আপনারা যখন বলবেন তখন নির্বাচন দেবে, এটার অর্থ কি? তার মানে কি ডক্টর ইউনূস চাচ্ছে যে তার বিরুদ্ধে আবার বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা জামায়াতে ইসলাম সম্মিলিতভাবে নির্বাচনের দিন তারিখ ঘোষণার জন্য আন্দোলন শুরু করুক, যেটা হয়েছিল
7-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে, নিশ্চয়ই আপনাদের মনে আছে তাই তো, 2006-এর বিএনপি সরকারের চলে যাওয়ার পর যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, 11 সরকার আমরা যেটাকে বলি, সেই 11 সরকারেও নির্বাচনের দিনক্ষণ নিয়ে তাদের কতদিন ক্ষমতায় থাকবে সেটি নিয়ে কোনো রকম স্পষ্ট জবাব তাদের ছিল না। সেই স্পষ্ট জবাব না থাকার প্রেক্ষিতে তারা এমনভাবে ফ্রি স্টাইলে সরকার পরিচালনা করতে থাকে যে একটা সময়ে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত ইসলামী সবাই বীতশ্রদ্ধা হয়ে যায় এবং একটা পর্যায়ে তারা নানা রকম আন্দোলন শুরু করে। সেই আন্দোলনে সেনাবাহিনীর অনেক কর্মকর্তাকে রাস্তায় নাজেহাল হতেও আমরা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেনাবাহিনীর সদস্যদেরকে পাল্টা ধাওয়া দিয়েছে, সে ধরনের ঘটনাও জানি। এবং একটা দীর্ঘমেয়াদী সময়ে যখন সেনাবাহিনীর সদস্যরা মাঠের রাজনীতি কিংবা মাঠ পরিচালনা করেন, তখন তারাও নানান রকম দেন দরবার, নানান রকম লোভনীয় অফার, নানান রকম কার্যক্রমের সাথে ইনভলভ হয়ে যান, যেটাতে তাদের অভ্যন্তরীণ বাহিনীতে দ্বন্দ্ব প্রকট হতে শুরু করে এবং প্রকাশ্য রূপ নিতে পারে। এটা একটা শঙ্কা, এবং সেই শঙ্কার বাস্তবতা হলো অবশ্যই যে আমরা বিডিআর বিদ্রোহের কথা জানি, পিলখানা হত্যাকাণ্ডের কথা বলি, যেখানে 57 জন সামরিক কর্মকর্তা, জওয়ান নিহত হয়েছিলেন এবং সেটি এখনও এই দগদগে ঘা আছে। সেটার পেছনে অনেকখানি আমরা বলি যে রাজনৈতিক ইন্ধন, কিন্তু এটাও ঠিক যে মাঠ পর্যায়ে যেসব কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো, চাল ডাল কর্মসূচি এবং অন্যান্য, সেখানে হিসাবের দেন দরমারে কিছু ঘাটতি ছিল বলে অভিযোগ সেই সময়কার বিডিআর পরিবারগুলোর তরফ থেকে তোলা হয়েছিল। আমরা জানি না এটার তদন্তটা কোন পর্যায়ে, যেহেতু শেখ হাসিনা সরকার এটা তদন্ত প্রক্রিয়া আগাতে দেয়নি। এখন এই উন্মুক্ত সময়ে নিশ্চয়ই তদন্ত প্রক্রিয়াটা আগাবে এবং এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা রকম কথা হচ্ছে। কিন্তু আমি যেই প্রেক্ষিতে আলোচনাটা তুলেছি সেটি হলো, যখন দীর্ঘমেয়াদী একটা আর্মি অর্থাৎ একেবারে প্রশিক্ষিত অস্ত্রধারী বাহিনী যখন মাঠে থাকে, সিভিল প্রশাসনের মাঠে থাকে, তাদের সাথে নানা রকম দ্বন্দ্ব তৈরি হয়, নানান রকম বিভেদ তৈরি হয়। যে বিভেদটা আমরা এরই মধ্যে দেখেছি, বা খাগড়াছড়ি না রাঙ্গামাটিতে কোন জায়গায় 3 জন পুলিশ সদস্যকে পেটানোর ঘটনা ঘটেছে। কেন? একজন আর্মি কর্মকর্তাকে সালাম দেওয়া হয় নাই, কনস্টেবলের 3 কনস্টেবলস নাকি সালাম দেয় না সেই অজুহাতে। তো এই ঘটনাগুলো তো স্পর্শকাতর এবং দীর্ঘমেয়াদী। আমরা বারবার বলি যে বাংলাদেশ আর্মি হলো এমন দেশপ্রেমের জায়গা এবং আমরা এই বাহিনীটাকে অন্তত এমন জায়গায় অক্ষত রাখতে চাই যেখানে সাধারণ মানুষের যে ভাবনা, সাধারণ মানুষের যে শ্রদ্ধাবোধ এবং আশা ভরসা, সেটি যেন সমুন্নত থাকে। কিন্তু সেই সমুন্নত থাকার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তখন যখন দীর্ঘমেয়াদীভাবে তারা রাজপথে অবস্থান করে এবং মানুষের সাথে দ্বন্দ্বে জড়ায়। রাজনীতি অনেক কঠিন জায়গা, এখানে নানান রকম মত পথ এবং স্বার্থন্বেষী মহল, সুবিধাবাদী মহল, দেশপ্রেমিক মহল, সবার একটা সম্মেলন থাকে। এই পথটাতে যারা চলেন তারা জানেন কিভাবে এই পথটিতে মিলিয়ে চলতে হয়। আমাদের রাজনৈতিক যে বন্দোবস্ত, আমাদের যে রাজনৈতিক কালচার, সেই রাজনৈতিক কালচার আমরা স্বপ্ন দেখতে দোষ নেই। আমিও স্বপ্ন দেখি যে না, এটা একদম ফুলের মতো পুত পবিত্র হবে, একেবারে সুইজারল্যান্ডের মুক্ত বাতাসের মতো আর কি সৌন্দর্য পরিমণ্ডিত হবে। কিন্তু বাস্তবতা খুব কঠিন বলেই আপনারা দেখছেন যে না, আজকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, প্রায় 20 দিন হলো। এই 20 দিনের আগে আরও অন্তত 7 থেকে 10 দিন কোনো রকম সরকারবিহীন চলেছে বাংলাদেশ। 10 দিন সরকারবিহীন বলতে আমি বুঝিয়েছি যে পুলিশবিহীন চলেছে, আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, শিক্ষার্থীরা দায়িত্ব নিয়েছেন। তো এই 20 দিনেই আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের যে জট, সেটি যদি না বলি সেটা একটা সত্যের অপপ্লাপ হয়ে যাবে। আমরা দেখছি যে রাস্তাঘাটে আইন শৃঙ্খলা বাহিনী নামমাত্র ভূমিকায় দায়িত্ব পালন করছে না বললেই চলে। প্রশাসনের কোনো টেবিলের ফাইল নড়চড় হচ্ছে না। যেভাবে পারছে রাজনৈতিক দলের দাবি নিয়ে, অরাজনৈতিক দাবি নিয়ে মাঠে দখল করার চেষ্টা করছে। কেন এগুলো হচ্ছে সেগুলোর কারণ অনুসন্ধান করলেই বোঝা যাবে যে নির্বাচনী রোডম্যাপটা কেন গুরুত্বপূর্ণ। দেখুন, প্রশাসন যখন এই যে লক্ষ লক্ষ মানুষের যেই রাষ্ট্রযন্ত্র, সেই রাষ্ট্রযন্ত্র তো একটা ফ্যাসিবাদের রেখে যাওয়া রাষ্ট্রযন্ত্র। এটা প্রত্যেকটা লেয়ারে ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা বসে আছেন, সাধারণ মানুষও আছেন। পুলিশের প্রত্যেকটা লেয়ারে ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা আছেন, সাধারণ দেশপ্রেমিক লোকজনও আছেন। তো এই পুলিশ, বিজিবি কিংবা প্রশাসন যারা চালায়, তারা কি একটা অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশ পালন করে একেবারে যেভাবেই আছে দায়িত্বটা 100 ভাগ দিবে, না তাদের ভিতরেও দ্বিধাদ্বন্দ্ব আছে যে না,
আমরা আদৌ জানি না এই সরকার কদিন থাকবে এবং এই সরকারের আমলে কী আচরণ আমরা করব তার প্রেক্ষিতে পরবর্তী সরকার আমাদের উপরে ব্যবস্থা নেবে, সেটা হোক শাস্তিমূলক ব্যবস্থা, সেটা হোক প্রশংসামূলক ব্যবস্থা। প্রশাসনে যারা আছে, পুলিশে যারা আছে, তারা সবাই জানেন যে এই সরকার চিরস্থায়ী বন্দোবস্তের সরকার না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং আজকের যে অস্থিরতা, আজকের যে অরাজকতা, সেটি ডক্টর ইউনূসের সরকারের সামগ্রিকভাবে আমরা যদি বলি যে ব্যর্থতা, সফলতার সময় এখনও আসেনি, কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এটা একটা অরাজক রাষ্ট্র চলে এসেছে। ছাত্র সমন্বয়কদের একজন একটি স্ট্যাটাস লিখেছেন, তিনি লিখেছেন যে বাংলাদেশ রাষ্ট্রটি চলছে এখন ফেসবুকের মাধ্যমে, আর ফেসবুক চলছে মবের মাধ্যমে। তো এই মব যখন রাষ্ট্র চালায়, ফেসবুক যখন রাষ্ট্র চালায়, তখন রাষ্ট্র ফাংশন করে না। এটা খুব বিপজ্জনক, আসলেই বিপজ্জনক। আমরা একটা বিপজ্জনক পথ অবতরণ করছি। সেই পথে আমাদের যেই ফেসিবাদের বিতরণের পর যে সময়টুকু আছে আমাদের হাতে, সেই সময়ে আমরা চেষ্টা করছি সময় ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করতে। আপনাদের সে ভুলে যাওয়ার কথা না, আমি এর আগের কয়েকটি আলোচনা ধারাবাহিকভাবে বলেছি যে এই সরকারকে সময় দিতে হবে, আমাদের কিছু হিসাব নিকাশ আছে এবং সেই সময়টা যৌক্তিক হতে হবে। অবশ্যই এমন না যে অনন্তকালের জন্য তারা ক্ষমতায় বসে থাকবে, কেননা বাংলাদেশ নামক রাষ্ট্রটি পলিটিক্যাল পার্টি ছাড়া এই রাষ্ট্রের শৃঙ্খলা আমরা যেভাবে কল্পনা করি সেটি খুবই একটা রোমান্টিক চিন্তা, এটি আমি অন্তত নিশ্চিতভাবে বলতে পারি। আমরা এই রাষ্ট্রের সংস্কার চাই, যেই সংস্কারগুলো চাই সেই সংস্কারগুলো সুদূর পরাহত এবং সেই সংস্কারগুলোর পথে অনেক অন্তরায় আছে। এই কারণে যে সংবিধান যদি আপনি সংস্কার না করেন, সংবিধান যদি আপনি পরিবর্তন না করেন, ভেঙে না ফেলে দেন, তাহলে কোনো সংস্কারই আসলে সংস্কার না। আমরা যতদূর জানি এই সরকার সংবিধান সংস্কারের পথে হাত দিবে না, সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কোনো পরিকল্পনাও নেই। সুতরাং সংবিধান যদি আপনি পরিবর্ধন চান কিংবা সেখানে যদি ফ্যাসিবাদের বিকল্প রাষ্ট্র তৈরির বিধান যুক্ত করতে চান, আপনাকে ম্যান্ডেট নিয়েই আসতে হবে। যেহেতু বিপ্লবের ম্যান্ডেটকে ডক্টর ইউনূসের সরকার প্রত্যাখ্যান করেছে, তারা সেই পথে যাচ্ছে না। বিপ্লবের ম্যান্ডেট হলে কি হয়? সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নিজেরাই সংবিধান তৈরি করে। আমরা সেই দাবির কথা বলেছিলামও, কিন্তু সরকার এখনও পর্যন্ত যেটা চলছে সেটা হলো এই বর্তমান সংবিধানকে কিভাবে সামনে রেখে আগানো যায় সেটা। তো সংবিধানই যদি আপনি সংস্কার না করবেন, রাষ্ট্রই যদি আপনি সংস্কার না করবেন, শুধুমাত্র প্রাতিষ্ঠানিক রদবদল দিয়ে আপনি রাষ্ট্রের সংস্কার করবেন এবং সেই রাষ্ট্র সংস্কারের জন্য যতদিন আপনি সময় চান ততদিন আপনাকে দেয়া হবে, যদি আপনারা এই ভাবনা ভেবে থাকেন, সেটা তো একটা ভুল ভাবনা। সে কারণেই এসেছে যে একটি রোডম্যাপের অর্থ এই না যে কালকে নির্বাচন দিন। তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তী উপদেষ্টা ডক্টর ইউনূস কিংবা যারা দায়িত্বে আছেন তাদের তো নিশ্চিত করে বলতে হবে যে আমরা ক্ষমতায় থাকব 2 বছর, এই 2 বছরের মধ্যে আমরা এই কাজগুলো সংস্কার করব, অথবা আমরা 3-3.5 বছর ক্ষমতায় থাকব, তার মধ্যে আমরা এই কাজগুলো সংস্কার করব, অথবা আমরা 1 বছর ক্ষমতায় থেকে আমরা বেসিক সংস্কারটা করে একটা রাজনৈতিক দলের কাছে কিংবা একটা নির্বাচনের মাধ্যমে আমরা চলে যাব। দেখুন, ডক্টর ইউনূসের বয়স 84 বছর, তিনি চাইলেও অনন্তকাল ক্ষমতায় থাকার মতো শারীরিক সক্ষমতা তার নেই। আর যারা অন্যান্য উপদেষ্টারা যোগ দিয়েছেন এই সরকারে ডক্টর ইউনূসের নেতৃত্বে, তারা কিন্তু এই প্রলোভনে যোগ দেন নাই যে চিরস্থায়ীভাবে তারা এই ক্ষমতায় থাকবেন। তারা সংবিধানের মধ্য থেকে রাষ্ট্রের প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার করে যেন একটা নির্বাচন করা যায় যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে, সবাই সমান অংশগ্রহণের সুযোগ পাবে, সমানভাবে নিজেদের প্রভাব বিস্তারের সময় পাবে, সেই জায়গাটা তারা করবেন এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক সংস্কার করে একটা নির্বাচন দিবেন। সেটার যেই প্রস্তাবনা, সেইটার যে লেআউট, সেই লেআউটের মধ্যেই তারা দায়িত্ব নিয়েছেন। এমন না যে কেউ ডক্টর ইউনূস এখানে গত হলে শারীরিক কারণে আরেকজন এসে অনন্তকাল ধরে ক্ষমতা পরিচালনা করবেন, ভুল ধারণা। এবং সেটি যদি করা হয় তাহলে সেটাও রাষ্ট্রের আরেকটা অস্থিতিশীলার দিকে নিয়ে যাবে, এ বিষয়ে আমি নিশ্চিতভাবে বলতে পারি। তো সেরকম একটা সময়ে নির্বাচন নয়, কিন্তু নির্বাচনের রোডম্যাপটা তো জাতির সামনে থাকা উচিত, সেইটা নাই এখনো পর্যন্ত। সেখানেই প্রশ্ন বিএনপির, আর সেই প্রশ্নের বিরোধিতা করেছেন জামায়াতে ইসলাম। তো জামায়াতে ইসলাম তাহলে এইটাকে কি স্মার্ট মুভ বলবো, না এটা একটা খাদের পড়ার মুভ হিসেবে আপনারা বিবেচনা করবেন? জামায়াতে ইসলামী সম্ভবত অনলাইনে তাদের কর্মী সমর্থকদের মনোবল
এবং যেহেতু তারা ভাবছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান অ্যাডপ্ট করেছে, এবং যেহেতু ভাবছে যে না এই ছাত্র আন্দোলনের অনেকগুলো মানুষ সামনের সারিতে যারা আছে তাদের অয়ব দেখতে জামাত ইসলামীর কর্মী সমর্থকদের মতো তাদের প্রত্যেকের সামনে দাঁড়িয়ে আছে, তারা নামাজ কালাম পড়ে, এই কারণে জামাত ইসলামীর যে ক্ষমতা গ্রহণের একটা সময় চলে এসেছে কিংবা জামাত ইসলামীর রাজনীতির সুসময় চলে এসেছে, সেটি ভাবার মধ্যে দোষের কিছু নেই। কিন্তু এটাও তো ভাবতে হবে যে না, বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামীর যে ভোট, সেই ভোট মাঠ পর্যায়ে আমরা বলে দিলাম হুমসিকাল যে না বেড়েছে, অনেক বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে যে জামায়াত ইসলামী ক্ষমতায় রাজনীতিতে এই ধরনের একটা অবস্থান তৈরি করতে চাচ্ছে, যেটা বিএনপির সাথে দূরত্ব তৈরি করে। এখন আপনারা অনেকেই বলবেন যে না, বিএনপির সাথে জামাত ইসলামের দূরত্ব তো জামাত ইসলাম করে নাই, এটা করেছে বিএনপি। আমি অস্বীকার করছি না। 2024 সালের নির্বাচনের আগ দিয়ে বিশ্ব পরিমণ্ডলে জামাত ইসলামকে নিয়ে যে নেতিবাচক প্রচারণা প্রতিষ্ঠিত করেছিল বর্তমান সরকারের, দুঃখিত আগের সরকারের যে প্রোপাগান্ডা মিডিয়া এবং দেশি বিদেশি বিভিন্ন মহল, তার প্রেক্ষিতে ভারত রাষ্ট্রর সাথে বৈরিতামূলক সম্পর্ক যেন না তৈরি হয় এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো যেন বিএনপি জামায়াতের অ্যালায়েন্স নিয়ে একত্রিতভাবে বিএনপি জামায়াতভাবে না ভাবতে পারে, সেজন্য তারা একটা কৌশলগত দূরত্বের কৌশল নিয়েছিল। সেই নির্বাচনে যেহেতু কোনো দল অংশগ্রহণ করেনি, কিন্তু নির্বাচনের আগ দিয়েই এইটা মির্জা ফখরুল স্পষ্টভাবে বলেছিলেন যে জামাতের সাথে আমাদের যে নির্বাচনী জোট সেটি অকার্যকর, সেটি ভেঙে গিয়েছে। আমরা দেখি নাই যে এই নির্বাচনী জোট কার্যকর রয়েছে। এক অর্থে জামাতে ইসলামের সাথে বিএনপির যে দূরত্ব সেটি তৈরি হয়েছে বহু আগে, 2024 সালের নির্বাচনের আগে, 2023 সালের মাঝামাঝি সময়ে। তো এই সময়ে আবার তাহলে জামায়াতের ইসলাম যে বিএনপির রাজনীতির বিরোধিতা করবে, সেটাই স্বাভাবিক আপনাদের হিসাবে। নতুন করে কেন প্রশ্ন উঠবে যে জামায়াতের রাজনীতির মুভ স্মার্ট কিনা, বিএনপির সাথে এই যে দূরত্ব তারা কেন করছে? তারপরেও প্রশ্নটা আসে এই কারণে যে জামায়াত বাংলাদেশের রাজনীতিতে 2001 সালে যে বিএনপি সরকার গঠন করেছিল, মূলত 4 দলীয় জোট গঠন করে এবং সেখানে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল, যার প্রেক্ষিতে জামায়াত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে সরকারে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে, যেটা এই উপমহাদেশের দেশে 150 বছরের জামায়াত ইসলামীর যে রাজনীতির ইতিহাস সেখানে কোনোদিন হয়নি। জামায়াত ইসলামীর মূল প্রবক্তা, জামায়াত ইসলামীর মূল রাজনীতি প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল যেখানে পাকিস্তানে, সেটা হয়নি। জামায়াত ইসলামীর মূল প্রবক্তা আবুল আলা মাউদুদি, তার যে মতবাদ, সেই মতবাদ অনুযায়ী ভারতেও জামায়াত ইসলামীর কোনো অবস্থান নেই। বাংলাদেশে 150 বছরের রাজনীতিতে জামায়াত ইসলামিক রাজনৈতিক দলটির যে মতবাদ কিংবা যে ভাবাদর্শ, তার একমাত্র সফল চারণভূমি কিছুটা হলেও হয়েছে বাংলাদেশে। সেই সফলতার সবচেয়ে বড় প্রাপ্তিটা তারা পেয়েছিল 2001 সালের নির্বাচনের পরে, যেটা বিএনপির সাথে নির্বাচনে যাওয়ার প্রেক্ষিতে তারা সরকারের মন্ত্রিত্বের অংশীদার হয়েছিল। এই মন্ত্রিত্বের অংশীদার হওয়ার ফলে তারা যেমন তাদের রাজনীতিকে পুরা বিশ্বে লাইমলাইটে নিয়ে আসতে পেরেছিল, মওদুদের যে রাজনৈতিক দর্শন তার যে উত্থান হিসেবে সামনে নিয়ে আসতে পেরেছিল, আবার এজন্য তাদেরকে ভোগও অনেক স্বীকার করতে হয়েছে। আওয়ামী লীগ তাদেরকে প্রতিহিংসা রাজনীতির বশবর্তী হয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়েছে, বিচারিক হত্যাকাণ্ড নিশ্চিত করেছে, যেগুলো নিয়ে আমরা সবাই সরব ছিলাম, কথা বলেছি। এর বাইরে জামায়াতে ইসলাম এককভাবে কিংবা দলগতভাবেও রাজনীতি করে কোনোদিন কোথাও বাংলাদেশের রাজনীতিতে খুব বেশি ভালো অবস্থান করতে পারেনি। খুব বেশি মানে কি, আমরা যদি দেখি 1996 সালে আওয়ামী লীগের রাজনীতি ছিল একটাই, সেটা হলো বিএনপি রাজনীতি থেকে জামায়াতে ইসলামকে আলাদা করা। বিএনপির সাথে জামাতকে যদি আলাদা করা যায় তাহলে আওয়ামী লীগ সবসময় নির্বাচনে জয়ী হয়, এটি হিসাব। কিন্তু বিএনপি থেকে যদি জামাতকে আলাদা করা হয় তাহলে জামায়াত ইসলামী কতখানি জয়ী হয়, সেটির তো পরীক্ষা একবার 1996 সালে হয়েছে। জামায়াত ইসলামী 300 আসনের মাধ্যমে মাত্র 3টি আসনে জয়লাভ করেছে। সেই কারণে বাধ্য হয়ে তারা 2001 সালে আবার নির্বাচনে জোট করেছে এবং সরকার গঠন করেছে। আজকে প্রায় 24 বছর পরে এসে, এর আগে যে কয়েকটি নির্বাচন হয়েছে জামায়াত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করেনি, বিএনপি করেনি। এমনকি 2008 সালের নির্বাচন, যে নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকার একাগ্র সরকার হয়েছিল, বিএনপিটা বর্জন করতে চেয়েছিল। জামায়াত ইসলামীর চাপাচাপির কারণে তারা নির্বাচনে যায়। নির্বাচনে যাওয়ার পরে
যেই রাষ্ট্রের সুনির্দশা, রাজনীতির যে সুনির্দশা, ফ্যাসিবাদ যে চুপে চেপে বসা, সেগুলো আমরা দেখেছি। তো এগুলো রাজনীতির ঐতিহাসিক ভুল। এখন কিছু কিছু সময় রাজনীতিক সিদ্ধান্ত ভুল ফলাফল দিবে, কিছু সময় সঠিক ফলাফল দিবে। 1996 সালে বিএনপির সাথে আলাদা হয়ে জামায়াতে ইসলামী রাজনীতি করে 3টি নির্বাচন, 3টি সংসদীয় আসনে জয়লাভ করেছিল। বিনিময়ে তারা আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ দিয়েছিল। আজকে 2024 সালে এসে বিএনপির বিরুদ্ধেও রাজনীতি করে জামায়াতে ইসলাম সম্ভবত বাংলাদেশের রাজনীতিতে আলাদা একটা সত্তা তৈরি করতে যাচ্ছে, ভূমিকা তৈরি করতে যাচ্ছে, আলাদা একটা পথ চলা তৈরি করতে যাচ্ছে। এটি এক হিসেবে ভালো। যারা বিএনপি করেন তাদের অপছন্দ হলেও, অথবা জামাত যারা করেন তাদের অপছন্দ হলেও, আমার মনে হয় যে এটির মধ্য দিয়ে জামায়াতে ইসলামী তারা যে সক্রিয় রাজনৈতিক দল, সেটির মতাদর্শ তারা প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম চালিয়ে যেতে পারে। আর সরকার গঠন, আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে পারি, আমরা যদি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সক্রিয় করতে পারি, আমরা যদি পরমত সহিষ্ণুতা নিশ্চিত করতে পারি, তো জামায়াতে ইসলামী যদি ভেবে থাকে যে জনপ্রিয়তা তাদের এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা সরকার গঠন করার পর্যায়ে আসবে, অথবা নিদেন পক্ষে তারা বিরোধী দলের রাজনীতিটা করবে, ভাবতে তো দোষের কিছু নাই। আমরা ভাবনায় অনেক কিছু ভেবে ফেলি, ভাবাতে দোষের কিছু নাই। মাঠের বাস্তবতা কি সেটি নিশ্চয়ই জামায়াতে ইসলামী ভালো জানেন, বিএনপিও ভালো জানেন। আর জামায়াতে ইসলামী যদি সরকার গঠন না করে যদি প্রধান বিরোধী দল হতে চায়, তাহলে বাংলাদেশের আওয়ামী লীগ, যেটি নিষিদ্ধ করার জন্য জামায়াতে ইসলামীর সমর্থকরা অনেক রকম দাবি তুলেছেন, রাষ্ট্রপক্ষ এরই মধ্যে সেটি নাকচ করে দিয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত আপাতত দেখি না। তবে তাদের অপরাধের বিচার ভিন্নভাবে হবে। তাদের অপরাধের বিচার যেভাবে রাষ্ট্রীয় আইন আছে সেভাবে করবেন। সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে, এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। মুক্তিযুদ্ধের চেতনা সমর্থন করে না, প্রথম মুক্তিযুদ্ধ, দ্বিতীয় মুক্তিযুদ্ধ কোনো চেতনায় সমর্থন করে না। সুতরাং আমরা এই নিবন্ধন বাতিলের বিরুদ্ধে, কারণ এই সরকার সিভিল রাইটস প্রোটেক্ট করার জন্যই, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্যই গঠিত, দায়িত্ব নিয়েছে। যে না, রাজনৈতিক দল নিষিদ্ধ করা তাদের এজেন্ডা না। সুতরাং রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান তো থাকবে, নির্বাচনে থাকবে, তারা কোথায় থাকবে এসব নানান হিসাব নিকাশ বাকি আছে সামনে। আমি কেবল সেই হিসাব নিকাশগুলো আলোচনার মধ্য দিয়ে মনে করিয়ে দিলাম। আর আপনাদের কমেন্টস আমি সবসময় খুব উপভোগ করি, সেই কমেন্টস দিয়ে আপনাদের মতামত জানাবেন, সেটাও একটা চাওয়া। ভালো থাকবেন সবাই।